তোমাদের গত বছর আমি নিয়ে গেছিলাম হিমাচল প্রদেশে। তোমাদের সেখানে দেখিয়েছিলাম মানালি সিমলার গল্প। চলো এই বছর আমরা ঘুরে আসি অন্ধ্রপ্রদেশে। প্রথমেই তোমাদের অন্ধ্রপ্রদেশ এই রাজ্যটার সম্বন্ধে একটু পরিচয় দিই। তোমরা নিশ্চয় ভালো করেই জানো যে অন্ধ্রপ্রদেশ বঙ্গোপসাগরের উপকূল রেখার বরাবর অবস্থিত। ভারতের এটি দ্বিতীয় দীর্ঘতম উপকূল রেখার একটি রাজ্য, গুজরাটের পরেই। এই জন্য এই রাজ্যকে সীমান্ধ নামেও অভিহিত করা হয়। তোমাদের মনে হতেই পারে যে অন্ধ্রপ্রদেশের নামটার প্রথমেই অন্ধ্র শব্দটা কেন। আসলে এটা বেশ একটা গল্প আছে। প্রাচীন যে সাতবাহন রাজারা অন্ধ্র শাসন করতেন, পুরাণে এই সাতবাহনদের অন্ধ্রভৃত্য নামেও উল্লেখ করা হয়েছে। এখান থেকেই সম্ভবত অন্ধ্র প্রদেশের রাজ্যের প্রথমেই অন্ধ্র কথাটা এসেছে। অন্ধ্রপ্রদেশের ইতিহাসের আরো অনেক গল্প আছে। দেখো, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব মৌর্য সাম্রাজ্যের ঠিক সময়, অর্থাৎ 236 খ্রিস্টপূর্বাব্দ, সাতবাহন, শক, ইক্ষ্বাকু, পূর্ব চালুক্য ও কাকতীয় বংশের রাজারা এই অন্ধ্রপ্রদেশের শাসন করেছিলেন। তোমরা নিশ্চয়ই জানো সম্রাট অশোক ছিলেন এই মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। এরপর ত্রয়োদশ শতকে কাকতীয় রাজবংশ অন্ধ্রপ্রদেশে রাজত্ব কায়েম করে। ঠিক 1323 সালে দিল্লির তুঘলক সুলতান দখল করে নেয় অন্ধ্রপ্রদেশকে। কাকতীয় রাজ্য 4টি ছোট রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে আছে আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা আর বিজয়নগর। এই বিজয়নগর বাদে বাকি 3টে অঞ্চলই মুসলিম সাম্রাজ্যের প্রসারের জন্য জনপ্রিয়। তাই বিজয়নগর এই মুসলিম সাম্রাজ্য প্রসারের বিরুদ্ধে এক জেহাদ ঘোষণা করেছিল। প্রায় 200 বছর ধরে এরা প্রতিরোধ বজায় রাখে। অবশেষে 1565 সালে তালিকোটার যুদ্ধে দক্ষিণের সুলতানরা বিজয়নগর রাজ্য দখল করে। গোলকুন্ডার কুতুব শাহ এই আধুনিক যে হায়দ্রাবাদ শহরের ভিত্তি স্থাপন করেন। সম্রাট ঔরঙ্গজেব কুতুবকে পরাস্ত করে দক্ষিণের আসফ জাহকে শাসনকর্তা নিয়োগ করে। আসফ নিজাম উপাধি নিয়ে স্বাধীন শাসক হিসাবেই রাজত্ব গড়ে তোলেন। এরপর দাক্ষিণাত্যে ইঙ্গো ফরাসি যুদ্ধে নিজামরা অংশ নেয় এবং 1800 সালে হায়দ্রাবাদ ব্রিটিশের অধীনস্থ এক দেশীয় রাজ্যে পরিণত হয়। অন্ধ্রপ্রদেশের বাকি অংশ মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত হয়। তোমরা মনে রেখো, এই অন্ধ্রপ্রদেশের যে ভাষা তেলেগু ভাষা, 21টি জেলা ছিল এই অন্ধ্রপ্রদেশে।
তখন নিজামের অধীনে চলে যায় 12টি জেলা। আমরা এসেছি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরে। এই বিশাখাপত্তনমের প্রাচীন নাম ভিজাখাপত্তনম, সেটা এখন হয়ে গেছে ভাইজাগ। এই অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই শহরটি ব্রিটিশদের মুখে ভাইজাগ নামেই পরিচিত, তা আমরা সকলেই একে ভাইজাগ বলে জানি। প্রাচীনকালে সমুদ্র তীরে বৈশাখ নামে হিন্দুদের সূর্য দেবতার এক মন্দির ছিল। সমুদ্রের গ্রাসে সেটি বহুকাল বিলীন হয়ে গেলেও সেই দেবতার নাম থেকেই শহরের নাম হয়েছে বিশাখাপত্তনম। সাহেবদের চোখে ভারতের ব্রাইটন নামে আখ্যা পেয়েছে। সমুদ্র আর পাহাড়ের মেলবন্ধন এমন মনোরম স্থান ভারতবর্ষে বিশেষ দেখা যায় না। বিশাখাপত্তনম শহর চিরে নীলগিরি পর্বতমালা, যার বিস্তার দক্ষিণ থেকে পশ্চিমে। পূর্ব দিক জুড়ে বঙ্গোপসাগর, পাহাড়, উঁচু নিচু টিলার সমন্বয়ে শহরটি। তোমরা মনে রেখো, বিশাখাপত্তনমের জলবায়ু কিন্তু নাতিশীতোষ্ণ। এখানকার তাপমাত্রা 24 ডিগ্রি থেকে 31 ডিগ্রির মধ্যেই থাকে। ওই দেখো দূরে আছে যে পর্বতমালা, ওটাই পূর্বঘাট পর্বতমালা। তোমরা তোমাদের ভূগোল বইয়ে পড়বে পূর্বঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা। এটাই হচ্ছে সেই পূর্বঘাট। ভারতের পূর্ব উপকূল জুড়ে অসমানভাবে বিন্যস্ত পার্বত্য এলাকা। এটা উত্তরে উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু পেরিয়ে কর্ণাটক হয়ে কেরালা পর্যন্ত বিস্তৃত। গোদাবরী নদী, মহানদী, কৃষ্ণা, কাবেরী, এসব নদীগুলো এই পূর্বঘাট পর্বতমালাকে বিখণ্ডিত করেছে। এই পূর্বঘাট পর্বতমালার যে সর্বোচ্চ শিখর, তার নাম হচ্ছে জিন্দাগাদা। উচ্চতা 1690 মিটার। এটা কিন্তু এই অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তোমরা মনে রেখো, পূর্বঘাট পর্বতমালা আগ্নেয় শিলা, লৌহ এবং চুনা পাথর সমৃদ্ধ। আমি তোমাদের পরে জানাবো চুনা পাথর কিভাবে আমাদের কাজে লাগে। এই যে পূর্বঘাট পর্বতমালাটা বঙ্গোপসাগরের সমান্তরালে সজ্জিত। পূর্বঘাট ও বঙ্গোপসাগরের মধ্যের এলাকাটার নাম করমণ্ডল উপকূল। পূর্বঘাট ও পশ্চিমঘাটে দুটো পর্বতমালা আছে। এর মধ্যে পূর্বঘাট পশ্চিমঘাটের মতো এত উচ্চতা বিশিষ্ট নয়, তবে পূর্বঘাট অধিক প্রাচীন। চুনাপাথর, বক্সাইট এবং লৌহ আকরিক পূর্বঘাট পার্বত্য এলাকায় দেখতে পাওয়া যায়।
হাত বাড়ালেই পাহাড়, আর কান পাতলেই সমুদ্র। চলো যাই ভাইজ্যাক। একদিকে পূর্বঘাট পাহাড়ের সবুজ শান্তি, আর অন্যদিকে বঙ্গোপসাগরের সলিল সৌন্দর্য। কলকাতা থেকে মাত্র ৮৭০ কিলোমিটার দূরে অবস্থিত বিশাখাপত্তনম, বা সংক্ষেপে ভাইজ্যাক। ইংরেজ আমলে যার নাম ছিল ওয়ালটেয়ার। এই শহরের যে নামকরণটা তোমরা দেখো, এর পিছনে একটা গল্প আছে। ১১ শতকে অন্ধ্রের চোল বংশীয় রাজা প্রথম কুলোতুঙ্গা বারাণসী যাওয়ার পথে এখানে মন্দির গড়ে পুজো করেন দেব সেনাপতি বিশাখার স্বামী কার্তিকেয়কে। সেই কার্তিক ও বিশাখার নাম অনুসারে এই শহরের নাম হয় বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম ভারতের পূর্ব উপকূলের তৃতীয় বৃহত্তম শহর, ঠিক আমাদের কলকাতা এবং চেন্নাইয়ের পরেই। এটি অন্ধ্রপ্রদেশের সর্বাধিক জনবহুল ও বৃহত্তম শহর। এই অন্ধ্রপ্রদেশে 4টে আছে স্মার্ট সিটি, তার মধ্যে একটা হলো বিশাখাপত্তনম। পূর্ব ভারতে নৌবাহিনীর সদর দপ্তরও আছে এই বিশাখাপত্তনমে। তোমরা মনে রেখো, পূর্ব ভারতের একমাত্র স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দরটিও এই বিশাখাপত্তনমেই অবস্থিত। চলো আজ তোমাদের নিয়ে যাব আরাকু ভ্যালিতে। সকলের খুব ইচ্ছা এই আরাকু ভ্যালি দেখার। এটা চুনাপাথরের এক বিশাল গুহা। দেখো, প্রকৃতিকে ভালোবাসা পাহাড়, নদী, জঙ্গলের সাথে সাথে আমরা দেখব এখানকার মানুষ ও তাদের জীবনযাত্রার প্রতি তারা কেমনভাবে আকর্ষণ অনুভব করে। তাই আমরা এখানে এসেছি কদিনের ছুটি কাটাতে নয়, এখানে যে প্রকৃতির বৈচিত্র্য, প্রকৃতির যে ভয়ঙ্কর সৌন্দর্য অনুভব করতে। পূর্বঘাট পর্বতমালার আরাকু উপত্যকায় আদিবাসী ছিলেন। আদিবাসীদের জীবনের সাথে মিশে আছে এখানকার ইতিহাস। এখানে আছে প্রাগৈতিহাসিক বিশাল গুহা, শিহরণ জাগানো রোমাঞ্চ, আর সেই সঙ্গে এই পূর্বঘাট পর্বতের আঁকাবাঁকা পথে ঝর্ণার জলে ভিজে 58টি টানেল অতিক্রম করে এগিয়ে যাওয়ার আনন্দ। তখন মনের ভিতর এক শিশুসুলভ আচরণ। আরাকু যাওয়ার লক্ষ্য এখনই পথের এক উপলক্ষ্য হয়ে গেছে।